নামটি সবার আগে উঠে এসেছে আকবরকে ধরতে। আব্দুর রহিম রহিম ভাই আছেন এবং রহিম ভাইয়ের সাথে আরও দুইজন ভাই আছেন যারা একদম অঙ্গাঙ্গিভাবে সহযোগিতা করেছিলেন আকবরকে ধরতে। এখানে আরও অনেকেই নাই, কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম যে 7 থেকে 8 জন তারা ছিলেন আকবরকে যখন পুলিশের কাছে হস্তান্তর করেন এবং তাকে যখন নিয়ে আসেন। আমরা আজকে তাদের কাছ থেকে কথা জানবো এবং বুঝবো, আপনাদেরকে বোঝার চেষ্টা করাচ্ছি আমরা, আপনারাও বুঝবেন। এখানে একটি বিষয় উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে আকবরকে ধরার পরে কিন্তু আলোচনা সমালোচনা ঝড় বয়েছে যে আসলে আকবরকে পুলিশ ধরেছে না পাবলিক ধরেছে না পুলিশ প্রশাসন ধরেছে, গোয়েন্দা পুলিশ ধরেছে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে এবং বিভিন্ন এখান থেকে হয়তোবা সত্য বিষয়টি আমরা জানতে পারবো আসলে কারা ধরেছিলেন। আমরা এখন তাদের বাড়িতে আছি। রহিম ভাই, আপনার সাথে আমরা কথা বলি প্রথমে। আপনি ঠিক আছেন তো? জি জি। আচ্ছা, আমরা রহিম ভাইয়ের সাথে কথা বলবো। আপনার অসাধারণ সাহসী ভূমিকায় আমরা জানাই যে আসামিকে ধরার জন্য বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 28 দিন পরে আপনার মাধ্যমে প্রথমেই আমরা টেলিভিশনে নিউজ দেখেছি যে আপনি ধরেছেন, কিন্তু আপনার সহযোগী আরো আছেন। আপনি কেন কিভাবে ধরেছিলেন একটু শর্টে আমাদেরকে একটু বলবেন, একটু শর্ট করে আমরা দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই। আমি রবিবার সন্ধ্যার আদানের সময় আমার ভাই ফোন দিয়েছেন, সালামত ভাই এবং সাবুদ্দিন ভাই দেওয়ার পরে বলছেন তুমি এখানে গেলে আসো। বলছি ভাই কি হয়েছে বলে না তুমি একটু জোরে বল। আমি বলছি না এলে হইতো না বলে না তুমি ইমার্জেন্সি হও। আমি বাড়িতে আসছি, খাবার লাগাইছি, চলে গেছি। যাবার পরে এগুলা কোনো মাত কথা কিচ্ছু নাই, গিয়া বইছি, চা খাইছি, গল্প হয়েছে। আর খানেঘাট এলাকাটা মারামারি চলে, এটা নিয়ে পুলিশ খুব দৌড়াদৌড়িতে ছিল, এটা আমরা নিজের চৌকে দেখছি। অফিসার খেয়েও বাসায় নেই, খালি এইরকম দৌড়াদৌড়িতে আছি। আমরা গেছি, যাওয়ার পরে অফিসারের যোগাযোগ হয়েছে, 3 জনের সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে কোনো জিও পাই না, খালি জানি একটা লোক আসবে, লোকটার খেবা কারা আসবে কোনো তথ্য আমরা পাইছি না পাওয়ার কারণে আমরা নিচু বইয়া বইছি। রাত্রে প্রায় 2:30-3টার সময় এই তথ্যটা আমরা পাইছি, 3টা-4টার সময়। পাওয়ার পরে তো আর কোনো অবস্থায় আমি লইতে পারি না খেবা কারা যে আকবর আসবেন না, খেয়া পিঠা তো আর জানি না। সকালবেলা যে সময় 4টা-5টার সময় যে সময় ফোন আরম্ভ হয়েছে, যে ওই জানলাম যে এই লোকটা খাসিয়া বার করছি, বার করে দিয়া ফোন টোন দিছি, দিয়া মনে করে ম্যানেজ করছি। খাসিয়া দিয়ে ধরাই আটকাইছি, অফিসার অবয় সব অফিসারের দায়িত্বে। এরপরে মনে করেন যে সময় যোগাযোগ হয়েছে না হয়েছে সারা টান আমারে বলছেন, আমরা 3 ঘন্টা বলছেন কোনো লোক আমি ব্যতীত কোনো লোকে জানে না জানি আমার নামটা আপাতত। এটা কে বলছে? অফিসার বলছে যে আপনাকে বলেছেন? জি হ্যাঁ, আমাদের নাম খানাইঘাট থানা ওসি সাহেব। খানাইঘাট থানা ওসি। আচ্ছা, কোনো লোককে জানে না জানি এই কাজটা করার পরে ওর তো আমরা একটু বয়েও কারোর বলি নাই যে ওরা তো পুলিশ মানুষ, আমরা চাইলে অনেক কিছু হয়রানি করতে পারে, এই হিসাবে আমরা বলি নাই। আচ্ছা, পুলিশের সাথে তো আমরা অনেক বন্ধুত্ব আলা, ওই হিসাবে আমরা বলি নাই। এখানে আপনি বলছেন যে সম্পূর্ণ অবদান পুলিশের। আপনারা বাংলাদেশে বর্ডার টাচ করে বাংলাদেশে নিয়ে এসেছেন, এটা ওই জায়গাতেই আমরা আসি যে উকিয়াং পাম্পে, ওখান থেকেই দনাবস্তির একটা কাশিয়ার দিয়ে আনাইছি। আনানি পরে ওরা বর্ডারের ওই অনেক 1000 ফুট যে 1000 গজ ভিতরে রাখছে, অনেক বড় একটা পাড়ের ভিতরে নিচে রাখছে। ওখান থেকেই আইছি আমরা খানাঘাট থেকে, আইয়া দৌড়াইয়া গেছি। সালে ভাই সাবুদ্দিন ভাই দুজন বর্ডারের পিলারের দ্বারে ওনা বইছে, তারা আর পাড়াই ডলতে পারে নাই। তারা দুজন বর্ডারের কিনারে ছিলেন আর আপনি ভিতরে প্রবেশ করেছিলেন। ভিতরে যাদের সাথে কথা হয়েছিল, যারা এই আকবরকে নিয়ে আসবে এখানে, তাদের সাথে কি আপনার কথা হয়েছিল? জি জি, আমাদের কথা হয়েছে। নিয়ে আসলো এরা শুধু খাসিয়ার লগে কথা হইছে, খাসিয়ার সাথে কথা হইছে। এই সময় আমার লোকজন আমি ফিট করছি এই জায়গায় 5-6 জন, ওরা কইছি তোমরা রেডি যাইতাম। আমার পিছনে সব আটিয়া গেছে, কই যাইবা না যাইবা, আমি ওরা কোনো তথ্য দেই নাই কি জন্য। জিনিসটা যদি প্রচার হয়ে যায় পারলে সমস্যা, লোকটা বাঁকতেও পারে বা অফিসারে তো না করার কোনো গল্প করতে। জি, এখনো জানছি। তখন জানছেন আপনি? যে সময় বর্ডারে ঢুকতাম, খানাঘাটে যত রওনা দিছে এই সময় আমি জানতাম যে আকবর। ওই সময় যখন অফিসারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিছে, ছবি দিয়ালে আমি খাসিয়ারে পাঠাইছি
যে ওই ছবি আর ওই মানুষের টেকনিক ওইখানে যে খাসিয়া ছিল খাসিয়া ওনার ছিল। সাথে আপনি যোগাযোগ করেছেন? আমি যোগাযোগ করেছি। আচ্ছা। ও ছবিটা দেওয়ার পরে খাসিয়া কইছে যে ঠিক আছে, এটা ঠিক মানুষ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। কম্পারেশন করা লাগে। এতে এটা যে অর্থ ব্যয় এবং সন্তানের মনে করো কিভাবে আনাইছেন কিলে আনাইছেন জানি না, আমরা শুধু সহযোগিতা করছি। খাসিয়ারে দিয়ে অন্তরে রিসিভ করাইয়া আমরা বর্ডারটা ক্রস করে সন্তানের হাতে দিয়া দিছি। পুলিশের কাছে দেওয়া দিয়েছে? পুলিশের কাছে দিছি। খানাইঘাটের ওসি স্যার, জকিঞ্জর ওসি স্যার এবং এসপি স্যার মহোদয় এবং নানকা চেয়ারম্যান সাহেবও আইছেন এখানে। সন্তানের হাতে আমরা আপনারা বলতে চাচ্ছেন যে এই পুরো বিষয়টা কিন্তু পুলিশের মাধ্যমে ডিল হয়েছে এবং পুলিশের তাদের মাধ্যমে। অবদান, সব আপনারা অবদান শুধু সন্তানের। তাদেরকে সহযোগিতা করছেন। সহযোগিতা আপনি কি তখনও আপনিও জানতেন না? 2টার সময় ফোন দিয়ে নিছে, নিয়ে হয়েছেন ভাই রবিবার 2:30টার সময় হুম। যে আমার একটু সহযোগিতা করব। আমি কইছি যে আমার যদি যে এতটুকু সাধ্যর ভিতরে হইব আমি করব। পরে সন্ধ্যা পরে কইছেন যে একটা লোক আমার একজন মানুষের লগে দেয়া লাগবে ইন্ডিয়ায়। আমিও এই সময় দিছি সালে আহমদ ভাইরে কইছি যে রহিম ভাই বর্ডারও খান্দাত পাড়ি থানিবে যাওয়াও আছে, আমরা তো ইবে যাই না, ঠান্ডে আনাইলে ঠান্ডে নেইছি ফোন দিয়া নেয়ানি পরে ইনো গেলে আর কোনো মাত কথা হইছে না। পরবর্তী মনে করো সন্ধ্যা পরে তাই গেছেন, কোনো গেলে অন্য একটা ঝামেলায় পাইছে। ওসি স্যারে মনে করো সময় জো করছেন। এরপরে আমরা কইছেন চলো নানকার বাগানো। কে লইয়া যাও? ওসি সাহেব? ওসি স্যার খানাইঘাটের এবং জকিঞ্জর ওসি ডিওসি ছিলেন? হ্যাঁ। ওসি স্যার নানকা সাহেবের বাগানও গিয়ালে আমরা 3 জন গেছি হ্যাঁ। সন্তানের সাথে। হনো গিয়া নানকা সাহেবের সন্তানের যেগুলো মাতকটা মাতিয়া থান অন্তই মানুষ 4 জন দিয়া তুলি দিয়েছেন উপরে। হ্যাঁ। আপনাদেরকে? না না ওই জায়গায় মানে 12? হ্যাঁ, 12তে। 12তে তান 11 কজন আচ্ছা। নানকা চেয়ারম্যান। ইনতে গিয়ে আইছি আমরা সুরইঘাটে প্রায় এই সময় 4:20 মিনিট বাজে। 4:20 আমরা আইছি সুরইঘাটে। সুরইঘাটে আইয়ে এখানে ওই সময় যে ইনতে 11 পাঠাইছিল নানকা চেয়ারম্যান সাহেব সন্তানের লগে নেটে যোগাযোগ করা যান না, নেটের সমস্যা। তো আমারটা এইব নেটের সমস্যার কারণে ওইল গিয়া তার লগে যোগাযোগ করতে পারতাম না। ও আমরা কইছেন যে সাবুদ্দিন তোমরা 4 জন মানুষ দেও, আমার ও মানুষটারে রিসিভ করো অমুক জায়গা থেকে। ও আমরা উয়েস নামে একটা খাসিয়ারে দিছি। খাসিয়ারে দিয়া তারে দিয়ে 2টা গাড়ি লইয়া তার লগে আরো 6 জন, তারা 7 জনে গিয়া তারা রিসিভ করছেন। রিসিভ করিয়ালেও আমরা জানি না যে খারে রিসিভ করলা খেয়ে বা খারা আমরা কিছু তখনও তো আপনাদের সামনে আসে নাই না, তারা ওই পারে ওপারে বা অফিসারেও আমরা কইছি না খারে আন্ডা বা খারে দৌড়াইরা এইগুলো আমরা কিচ্ছু জানি না। এরপরে যে সময় প্রায় 7:40 বাজার গেছি, গিয়ে ওখানে আমরা নাস্তা উস্তা করিয়া আইসি খানাইঘাটে অন্য বাঙ্গা ব্রিজের গেছি। অন্য আইয়া আরও খাসিয়ার সাথে আরও 10-15 মিনিট আলাপ হয়েছে, 3 জনে করছি। এই সময় আমরা টেকাও ফুলাই যার আইসি আবার খানাইঘাটে। খানাইঘাটে আইয়া অন্য চাচক আইয়া গিয়ে লোড করে আইসি উপজেলার সামনে এক দোকানে। আমার মোবাইলে হইল গিয়ে 3টা সিমে 1500, রহিম ভাইয়ের মোবাইলে 500, সালে আহমদ ভাইয়ের মোবাইলে 500 যে যোগাযোগ করা লাগবো। ওই সময় আমাদের আরেক কাশিয়া ওখানে তারা কইছি যে 4-5 জন মানুষ লইয়া গিয়া উকিয়াঙ্গর খাসিয়ার ইস্তে সমজি আনতো। ও উকিয়াঙ্গর খাসিয়ার ইস্তি আনা হয়েছে যে পয়লা নেওয়া হইতে আসছিল নানকার বাগানে দিলাম আনি হইতে আছে। আচ্ছা। এবার সুযোগ সুবিধা দেখছি যে বালা না, এবার আমার হইতো না। ওই হিসাবে আনা হয়েছে নানকা সাব এবার দি না পারার কারণে আনা হয়েছে দনাবস্তিতে। অন্য খাসিয়ার তারা জকিঞ্জর ওসি স্যারে আমার হোয়াটসঅ্যাপে দিছেন ছবিটা, আমি ওখানে দিছি। দেওয়ার পরে ওই সময় আমরা জানছি সকালে সোমবার সকালে। তখন আপনি যে লোকটাকে হস্তান্তর করছে সেই লোকটা ঠিক আছে কিনা সেই জন্য উনি ছবি পাঠিয়েছেন। ছবি পাঠাইছে। ছবিটা পরে আপনি কি ভাবলেন? ওই সময় তো আমরা যে ছবিটা কি চিনেছেন? চিনছি যে এরে তো আগ করতে আনো ছবিটা দেখিয়া চিনছি আমরা তো কনফার্মেশনের জন্য কান্দানোর যে অর্থটা যে ব্যয় করছেন, এই ব্যয়ের পরিকল্পিত বোঝা গেছে যে এটা বড় কোনো ধরনের একটা কাজ হইব। আচ্ছা আচ্ছা। এটা আমরা বুঝতে পারছি রাত 2টার সময় যখন নানকার বাগানও গেছি তখন বুঝতে পারছি যে একটা অ্যামাউন্ট লেনদেন হইব ওখানে। আচ্ছা। আমরা ওখানে উপরে একটা আইডিয়া ধরছি যে ও ধরনের একটা আমার ভাইয়া হইরা যে ভাই এখানে ও ধরনের যাবে একটা টার্গেট মিলবো। নানকার বাগানে যখন যান তখন লেনদেন ওসি সাহেব করেছেন? হিসাব করছে ভিতরে বুঝতেছেন? অনুমান করে
মনে করো বুঝে একটা পয়সাও যদি লিয়া যাওয়া এটা তো বুঝা যায় আচ্ছা, আচ্ছা। এখানে গাড়ি দিয়ে পাঠানি হল এটাও তো বুঝি আর তাইলে সর্বশেষ আপনারা এটাই বলতে চাচ্ছেন যে এখানে সম্পূর্ণ এটা যে তত্ত্বাবধানে ছিল পুলিশ, হ্যাঁ উপরে এই নিয়ন্ত্রণের উপরেরটা, সম্পূর্ণ উপরেরটা, আর আপনাদের তত্ত্বাবধান ছিল আপনারা শুধু বর্ডারটা ক্রস করে বাংলাদেশে নিয়ে আসছেন। বর্ডারে ক্রসে অবদান যেটা ক্রস করার সময় আমার বাড়ি খানাইঘাট, ওনার বাড়ি সড়কের বাজার, সড়কের বাজার। আমাদের বর্ডারের সাথে তেমন কোনো একটা ইয়ে নাই, পরিচিত নাই। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে এখানে, এখান থেকে যেটা আছে অবদান হচ্ছে ওনার, কারণ উনি রহিম ভাইকে আপনারা সংগ্রহ করছে। আমরা সংগ্রহ করছি। ওসি স্যারের কথা তো আমি পুলিশের কথা আমি বলি নাই কি জন্য, অনেকে শুনলে আমার নিন্দা জানাবে, বলি নাই পুলিশের কথা হইলে মানুষে বা পুলিশে আমার উপরে রাগ করবে, এই জন্য আমি পাশে বিজিবি আছে বিজিবিরও জানাই না যে আমার উপরে প্রেশার যাবে, বা এই যে দালাল যেগুলো আছে মোস্তাক আহমদ মেম্বার এবং নাজিম, এই দুইজনে আমার যে সময় থানায় নিয়ে ওরে দিয়ে আসে, ওই সময় মমতাজগঞ্জ সন্ধ্যারা জানের পর পাইছি, পাওয়ার পরে ওই দুইজনে আমার হুমকি দিছে যে তুমি যদি এরকম পুলিশের কথা কও তো তোমার পুলিশে পাইবে, তোমার মামলায় ঢুকাইবে, তোমার গাছল টেয়ে বেড়াইবে, এই বয়ে আমি পুলিশের কথা বলি নাই। কিন্তু মানে এখানে তৃতীয় পক্ষের কোন লোক আপনাকে ভয় দেখিয়েছে? জি তৃতীয় পক্ষের এই দুইজন, এই এদের কারণে আপনি প্রথমে বলেন পিছনে আছে এই যে শামসুল মেম্বার 2 নম্বর ওয়ার্ডের সদস্য, এইটা তিনজনে আমার দেখাইছে, এর কারণে আমি পুলিশের তুলা ইঙ্গিত দিছি, সালেহ শাহুদ্দিন ভাই দুইজনের ইঙ্গিত আমি আগের ভিডিওতে দিছি, ওই জায়গায় যে সময় পাইছি ওই সময় ও বাইরে কইছি যে তুমি ওসি স্যারের জানাও আমি পাইছি। আচ্ছা আচ্ছা, এটা তো প্রমাণ হকানে আছে বা এখনো আছে, আমি কিন্তু এই দুইজনের বয়ে তিনজনের বয়ে আমি মনে করছি পুলিশে ঠিকই আমার এইরকম করবে, আমি তো গরিব মানুষ, পুলিশে ঠিকই আমার এইরকম হয়রানি করবে, এই জন্য আমি এই কথাটা বলি, প্রথমে নাম বলেন নাই, আমি আমার ভিতরে চাপা দিয়ে রাখছি। ছাপা দিয়ে রাখছেন। এখন আজকে আমাদের ভিডিও দ্বারা যদিও এটা যদি এই তিনজনে রহিম ভাইরে এই বাংলাদেশের মানুষরে এই জাতিরে যদি বিভ্রান্তি করানি লাগে, আপনারা সাংবাদিকরে যদি বিভ্রান্তি করানি লাগে, এরা যদি রহিম ভাইরে এই কথাটা খোয়াইয়া থাকে, এরারে আমরা শাস্তি চাই, আইনের আওতায় নিয়ে এটা প্রমাণিত করিয়া আমরা শাস্তি চাই। তারা যে বলেছেন এটা আসলে কোনো প্রমাণ ডকুমেন্ট এদের কিছু আছে? আমার রাস্তা কাড়া করে দিয়েছে, মোটরসাইকেল রাস্তা কাড়া করে নদীর ঘাটে ছিলাম, নদীর ঘাট থেকে উঠতে সময় সাইড করে নিয়ে যখন খানাইঘাট থেকে এটা আসতেছে বলছে। তা আপনাকে এটা বলবে কেন? আপনি তাদেরকে কিভাবে চিনেন বা তারা এটা ওরা বলার তো কারণ আমার কি? সিনিয়র বা ওরা জানছে ওই সময় আমি ওই আসামের ওরা বই দেখাইছে, থানায় নিয়ে দিয়া আওয়ার রাস্তায় আমার দেখা কথাটা বলার কারণটা কি? এই কথা কারণ তার কি কোনো স্বার্থ আছে? ওদের কি কোনো স্বার্থ আছে, ওরা যে নিউজ করে আমার বিরুদ্ধে মাতের ওই স্বার্থই ওরা বলে যে ওরা নিজে আনছে বলবে, ওরা বলবে মানে আপনি নিজে আসছেন এটা বলবেন? এটা তো অনেক লাইফ কথা বলবে। হ্যাঁ আপনি বলেন। ঘটনা হইলো গিয়ে ওই যে ভাইয়ে লাইভ করছেন, লাইভ করার পরে ওই সময় আমি ফোন দিছি রহিম ভাইরে, যে রহিম ভাই আপনি যে ফোন ধরছেন না, তান বড় ভাইরে ফোন দিছি যে ভাই যখন লাইভ করেন তখন আপনার সাথে ছিলেন না? সাথে ছিলাম না, তখন শুধু উনি ছিলেন, আর উনার সাথে যে আরো যারা ছিলেন তারা ওরা ছিলেন। আচ্ছা, কিন্তু আমি ফোন দিছি বারবার, ফোন দিলে আমার ফোন রিসিভ করেন নাই। তখন কি আপনি কি যখন লাইভ করেন সেটা কি ইন্ডিয়া থেকে করেছিলেন? জি না বাংলাদেশের ভিতরে করে? হ্যাঁ, যে ভিডিওটা ভাইরাল হইছে এটা কিন্তু খাসিয়া করছে, এটা কিন্তু কোনো ইন্ডিয়ার ভিতরে পাবলিকে করে নাই, আমাদের বাংলাদেশে কেউ করে নাই, এটা খাসিয়া করছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে আমাদের রহিম ভাই আগে একটা কথা কইছেন যে তান সাসার গরু ভাই ভিডিও আনছে, বাংলাদেশে এখন আছে, আচ্ছা আচ্ছা, তান সাসার গরু ভাই আনছে বা তান সাসার গরু ভাই এখানে লইয়া আইছে, এগুলার জন্য কোনো থান কোনো বাই নাই, থান কোনো সাসার গরু বাইও না, এটা সম্পূর্ণ অবদান হইল ওসি স্যার, জকিগঞ্জের খানাইঘাটের এবং এসপি স্যারের অবদান। আমরা শুধু বর্ডারটা পার করার সুযোগ, এটাও তো একটা অবদান। কোনো পুলিশ কোনো প্রশাসন বর্ডারের পিলারে ঢুকার পারবে না। আপনি কিভাবে ঢুকলেন? আমি অনেক সাহস করি, দেশের কথা দেশের স্বার্থ উদ্ধার করতে গিয়ে আমি ঢুকছি। আমার আপনি কিভাবে জানলেন যে রহিম ভাই এখানে ঢুকতে পারবেন? আপনার রহিম ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল আগ থেকে? বর্ডার সাইডে সবাই তারা যে গরু মহিষ নিয়ে যাওয়া আসা করে বা ওইখানে খাওয়া দাওয়া করে, তারা একটা সাহসী মানুষ থাকে, সাহস থাকে যে তারা বিএসএফের সাথে মনে করো কোনো সময় এখানে বিএসএফের কাম কাজও করে গিয়া, এই সুবাদে ওনার সাথে কথা বলেছিলেন? এই সুবাদে ওই যে গরু বাছুর ওসি সাহেবের সাথে আপনার কিভাবে সম্পর্ক? ওসি সাহেব এই বর্ডার সাইডের লোকদের সাথে কথা না বলে আপনার সাথে বলেন কেন? ওসি স্যারের সাথে আমার সম্পর্ক হইলো গিয়ে শুধুমাত্র আমার সড়ক বাজারে মাংসের দোকান আছে, অনেক সময় মাংস নেন, ওইটাই সম্পর্ক। এই সম্পর্ক সুবাদে বলেছেন যে এভাবে কি হেল্প করা যেতে পারে, তাই হেল্প করেছেন। বিশ্বাসী হতে আমার উপরে আস্থা আইছে, আস্থা হওয়ার কারণে আমার মনে করো ওসি স্যার। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা যে কথা বলতে চেয়েছিলাম বা যা শুনতে চেয়েছিলাম,
আসলে সব কথার শেষ কথা একটাই হচ্ছে যে আমাদের দেশের কুখ্যাত একজন আসামি যিনি হচ্ছেন মানুষের রক্ষক, তিনি বক্ষক হয়ে একজন মানুষকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে এবং সেই হত্যার ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে তখনই কিন্তু মানুষের হৃদয়ে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটি মানুষ পাগলের মতো খুঁজছিল আকবরকে এবং অনেকেই পুরস্কারও ঘোষণা করেছিলেন তাৎক্ষণিক সময় যে আকবরকে ধরে দিলে আমরা পুরস্কারও করব, কিন্তু তারা কিন্তু রায়হানের পরিবারের কেউ না, এরাও কিন্তু রায়হানের পরিবারের কেউ না। আমরা দেশের সবাই একটা জিনিসই চাই যে আসামি যেই হোক, অপরাধী যেই হোক, তাকে আমরা গ্রেপ্তার চাই, তার সুস্থ বিচার চাই। সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। এখানে সোশ্যাল মিডিয়াতে যেটা প্রথমে ভাইরাল হয়েছিল যে এই পাবলিকরা বা এই রহিম ভাই সহ ওনার সহযোগীরা আকবরকে গ্রেপ্তার করেছে, সেটা কিন্তু আসলে বিভিন্ন কারণবশত সেটা বলে তারা এটা এখানে বলছেন যে সেটা তাদের ভুল ছিল বলাটা, কিন্তু কেন বলেছেন সেটাও কিন্তু তিনি কারণ দেখিয়েছেন। তবে সেটা কতটুকু সত্য মিথ্যা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমরা আজকে এটা উপস্থাপন করে আপনাদের কাছে তুলে দিলাম যে আসলে পুলিশ পরবর্তীতে যেটা বলেছেন বা প্রথমে প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমাদের পুলিশের সহযোগিতায় এবং আমরা সহ পাবলিক সহ হয়তো মিলে আমরা এই আসামি ধরতে সক্ষম হয়েছি। সেটা সিলেটের পুলিশ সুপারের প্রেস কনফারেন্সে প্রথম দিন আকবরকে নিয়ে বলেছিলেন। তারপর থেকেই কিন্তু এখানে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে যে পুলিশ মিথ্যা কথা বলছে, পুলিশ বানোয়াট কথা বলছে, পুলিশ আকবরকে সহযোগিতা করছে, পুলিশকে ধরতে পারছে, পুলিশ ধরতে পারে না, এত আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও পাবলিক ধরেছে, এটা পাবলিকের অবদান। সেই থেকে কিন্তু পুলিশের প্রতি মানুষের আস্থা আরও কিছুটা চলে গিয়েছিল, কিন্তু আজকে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে মূল বিষয়টা কি। আমরা চাই সব সময় সত্যটা আমাদের সামনে উঠে আসুক এবং সত্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনার আমিও কইছি ও ভাই, আমিও একটা জোয়া দিছি, লাইফ দিছি, দিলে কইছি বিদেশি প্রবাসী ভাইগুলোরে, বাংলাদেশের ভাইগুলোরে যে ভাই যা কিছু হওয়ার হয়তো কোনো কারণবশত হওয়ার সত্য জিনিস একদিন বের হইব। এরপরে আমারে গাইলেন জানেন, অনেকে আমারে গাইলেছে ফোন দিয়া বাদ ব্যবহার করছে। আমি কইছি ও ভাই গাইলাও যে সত্য কোনোদিন চাপা থাকে না, মিথ্যার কোনোদিন জয় হয় না, সত্যরও জয় হয়। ধন্যবাদ রহিম ভাই। আপনি কি আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? কারণ দর্শক হয়তো বা এখন আপনাকে ভুল বুঝতে পারে। না, এটা আমি বলতে চাই, আমার হয়রান করাইছে, যে দালাল গুলা যেগুলো হয়রান করাইছে, আমি এটা সঠিক বিচার চাই। যারা এইভাবে যে মিথ্যা কথা বলতে কেন অস্বীকার করছে আর অফিসারের কথা আর পুলিশের কথা বলতাম না, এই কথা কেনে আমার লুকাইতে চাইছে, এইগুলার আমি বিচার চাই। আমি তো 100 বাইকের বিচার আমরা চাই। আমার বাইরে যে আজকে সত্য কথাটা কইছে, বাইরে মেনি মেনি থ্যাঙ্কস। আর এখানে সম্পূর্ণ আমরাও ধন্যবাদ দিলাম। উপর পরে মানে বর্ডারটা ক্রস করিয়ে আনতে গিয়া যতটুকু অবদান আছে আমাদের সম্পূর্ণ অবদান হলো আমাদের ভাই। আমরা তো পরিশ্রমের মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে উনি যে ভারত থেকে আমাদের প্রশাসনের হাতে দিতে পারছেন, ওটার জন্য আমিও ধন্যবাদ। আমি তো রিস্ক নিতে পারতাম না, এই জন্য এই ধন্যবাদটা সম্পূর্ণ হওয়ার যোগ্য হলো কি উনি পুলিশ পরে। আপনার কথা বলবেন? আচ্ছা আসেন আমরা আমার আরেক ভাই আপনার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মজিরুদ্দিন, 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 4 নং ওয়ার্ড সদস্য। আমি প্রথমেই দেশবাসীর কাছে সালাম জানাই, আমার এখানে যেতে হয় আমার এই ভিডিওটি শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু ভাইদের কাছে আদাব। আমি আজকে এখানে সম্মুখীন হওয়ার কথা ছিল না, আমি অনেক কারণ বিষয়ে এখানে আজকে এসেছি এবং এখানে জড়িত হয়েছি। অনেকে মনে করতে পারেন যে কোনো দলালিতে এসেছি, আসলেও দলালিত নয়। আমাদের দেশে যে ভিন্ন কথা শুরু হয়েছে পুলিশ নিয়ে, যারা দড়ি এনেছে তারা নিয়ে, কেউ বলতেছে কাশিয়া ধরতেছে। আমরা আজকে এখানে আসিয়া রহিমের সাথে কথা বলে বাস্তব কথা সবগুলো আমরা জানতে পেরে এখানে উপস্থিত হয়েছি। আমি দেশবাসীর কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা অনেকে হয়তো রহিমের উপর আপনারা ভুল মনে করবেন, কোনো ভুল নাই। রহিম আপনি গতদিনও আমাকে লাইভও দেখেছেন, আমি পুলিশকে নিন্দা জানাইছি। নিন্দা পুলিশকে কী জন্য জানাইছি আমি, এটা কোনো কারণে নাই। ওখানে যাইতে সময় একটা মানুষকে আমাদের মন্তাইগঞ্জ বাজারে একটা সৈনিক মানে লাঠি দিয়া 4-5টা বাড়ি মেরেছে, আমার দুঃখ লেগেছে, আমার এলাকার মানুষের দুঃখ লেগেছে, এই জন্য আমি নিন্দা জানাইছিলাম। তো আমি আসল বিষয় হলো আমাদের কাকে বাড়ি দিয়েছিল? ওই পাবলিক আমাদের মন্তাইগঞ্জ বাজারে আকবরকে নিয়ে যাইতে সময় তো পুলিশের অশৃঙ্খলা
এই সমস্ত বাড়ি দিছে এখন মানে পাবলিককে পাবলিকে পুলিশে এই জন্য আমি বলেছিলাম। তো গতদিনও আমি এখানে ছিলাম। আমি আসলে এই বিষয়ে আমি মূলত বলছি আমি জানি না, আমি রহিমের কাছ থেকে যেটুকু জেনেছি এখন। তো আমরা সবিনয় অনুরোধ করি প্রত্যেককে খাওকে ভুল বুঝবেন না, সত্য কথায় উৎঘাটন করতে আমরা যতটুকু সাংবাদিক ভাইয়েরা পরিশ্রম করেছেন, আমি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাই। তো আমি মূল কথায় চলে আসি। আমরা আসলে এই যে ভিডিওটা রহিমউদ্দিন করেছিল সেই দিনও পুলিশের কথা উল্লেখ করেছিল, সেই দিনও শাহাবুদ্দিন ভাই এবং সালে ভাইয়ের কথা উল্লেখ করেছিল। আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে, আমি বলছি ভাই ওই ফুটেজটা আপনারা দেখেন। তো মেইন কারণটা হলো আমাদের রহিম, এখন আমরা যেহেতু সম্মুখীন হয়েছি, মিডিয়া ভাই দেখেছেন, আমি বলবো রহিমকে বলতে চাই এটাই, আপনাকে এই যে আজকে যে লাইভটা দেওয়া হয়, আপনাকে কোনোভাবে বা কোনো পাবলিক থেকে বা কোনো মিডিয়া থেকে বা প্রশাসনিক থেকে তুমি কোনো চাপের সম্মুখীন হইয়া এই কথা বলতেছো না, তোমার নিজের উদ্যোগ থেকে সত্য কথা বলতেছো? এই কথাটা সত্য। আমার কোনো পুলিশ কোনো প্রশাসন এই কথাটা আমার বলতে বাধ্য করে নাই। এই কথাটা হইলো সত্য, কিন্তু দালাল হলে আমার চাল দিয়ে আমার নষ্ট করি। আমি অনেক বয়ের কারণে আমি কথাটা লুকাই। কথাটা বলছি যে পুলিশ আসিল, ওসি স্যার জানা ছিল, শাহাবুদ্দিন ভাই, সালে ভাই, ওরা তিনজনের আমি বলছি, এখনো বললাম। পরের কথায় আমি চলে আসি। তো আসলেও আমরা জানতে পারলাম যে এই যে আকবর ভূঁইয়াকে দড়ি আনতে গিয়া, আকবর ভূঁইয়া আমরা অনেকে জেনেছি ভারত এবং কোন জায়গায় সেটা জানি না, ওই আকবর ভূঁইয়া ছিল শিলচর থেকে আমাদের খানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম উনি এবং জকিগঞ্জ থানার ওসি নাসির আহমদ এবং সিলেট এসপি ফরিদ সাহেব, উনারা যেভাবে হোক এখানে তত্ত্বাবধানে, আমি জানি না এগুলা, ওদের কাছ থেকে শুনবেন, এরা তত্ত্বাবধানে উনাকে শিলচর থেকে আনা হয়েছে। যেভাবে হোক শিলচর থেকে আনা পরে যেই সময় উকিয়াং বস্তিতে আনা হয়েছে, যেই সময়, ওই সময় আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মানে এখানে যাওয়ার মতো, এখানে গিয়ে উনাকে ধরার মতো কোনো অস্তিত্ব, আইন শৃঙ্খলা বাহিনী আনতে চাইলে তো তারা আইনি পত্রিকায় মেনটেন করে আনতে হলে আকবর ভূঁইয়াকে আনা অনেক আইনি জটিলতা আছে, সময়ের প্রয়োজন আছে। তো এই সময় শাহাবুদ্দিন ভাই, এই কারণেই শাহাবুদ্দিন ভাই এবং আমার ভাই রহিমউদ্দিন সালে ভাই পুলিশ সহযোগিতা নিয়েছে, এটা বাস্তব। তো আমি বলবো এখানে যে জায়গায় পুলিশ পাবলিককে ব্যবহার করেছে একান্ত জরুর ছিল। এই যে জায়গা উকিয়াং বস্তি, যারা অনেকে বলছেন খাসিয়া ধরেছে, এটা কথা সঠিক নয়। অনেকে বলছেন পাবলিক ধরেছে, এই কথাটা সঠিক নয়। মেইন কথা হলো পুলিশ এখান থেকে যেভাবে হোক এটা কারণটা হচ্ছে যে পুলিশ এটাই ভেবেছে যে যদি আইনি প্রক্রিয়াভাবে আনতে যাই তাহলে অনেক সময় বিভিন্ন প্রসেসিং করতে হবে, আনতে হবে। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে দেশ উত্তাল, তাকে আনাটা জরুরি হিসেবে এটা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে নিয়ে আসছে, কৌশল অবলম্বন করছে। তো আমি এটাই বলবো, তো আমার যে রহিম ভাইয়ের ব্যাপারে, যে উকিয়াং যে জায়গায় উনি গিয়েছে, ঠিকাঙ্গার যে মুখ বলতেছে, আমাদের এখানে কাটাতারে বেড়া আছে, বেড়া আমার 5-এর মধ্যে দিয়ে যাওয়া পড়ে উনার 6 জন মানুষ যে অনেক কষ্ট করে, এখানে বিএসএফ আছে, বিএসএফ ফাঁকি দিয়ে, আমাদের বাংলাদেশ বর্ডার আছে, বিজিবি ফাঁকি দিয়ে উনি 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকতে সময় আছে। এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। সেখানে ঢুকিয়া ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর ফাঁকি দিয়া একজন কুখ্যাত সন্ত্রাস, এবং আমরা যে সিলেট উত্তাল হচ্ছে যে আসামিকে নিয়ে, এই আসামিকে 1.5 কিলোমিটার ভিতরে রিসিভ করে উনি একটা বড় পাহাড় আছে, পাহাড় ক্রসিং করে আবার এই রিঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে যে প্রবেশ করেছেন। এই জন্য আমি এবং আমার দেশবাসীর পক্ষ থেকে আমি রহিম ভাই যে সাহস দেখিয়েছে তাকে অভিনন্দন জানাই। আর আনা পরে দিই যে সময় আমাদের এসপি স্যার, ওসি স্যার এবং জকিগঞ্জ ওসি স্যার, আসলেও তাদের অবদান এটা আমরা অস্বীকার করতে পারবো না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ না, যেখানে ব্যর্থ ছিল সেখানে পাবলিকের শেল্টার দিয়ে এনেছে, সেটা আমি দেশবাসীর কাছে বলবো, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলবো,
রহিমউদ্দিন বারবার স্বীকার করছে ওনার একটা ভুল হয়েছে যে বর্ডার খরচ করেছে, এটা আসলেও বেআইনি, কিন্তু আমাদের দেশের স্বার্থে। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবিনয় অনুরোধ করব, যেহেতু আমাদের দেশের স্বার্থে, আপনার স্বার্থে, সবাই স্বার্থে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে রহিমউদ্দিন যদিও বর্ডার খরচ করতে অপরাধ হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি ক্ষমা দৃষ্টি চাচ্ছি যে রহিমউদ্দিনকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর যে কাজটা করেছে প্রধানমন্ত্রীর জন্য, দেশের জন্য, আমাদের জন্য। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, রহিমউদ্দিন আপনাদের এলাকার সন্তান, আমাদের এলাকা। আপনি আবার ওয়ার্ড সদস্য। আমার ওয়ার্ড না, এটা হলো 3 নং ওয়ার্ড। আচ্ছা, পার্শ্ববর্তী ওয়ার্ড। আপনার এলাকা হিসাবে রহিমউদ্দিন যে কাজটা করেছে, আপনি যেটা আপনার দেশবাসীর কাছে রহিমউদ্দিন হয়ে চাচ্ছেন, আপনাদের এলাকা থেকে রহিমউদ্দিনকে কিভাবে দেখছেন আপনারা? আমাদের এলাকা থেকে রহিমউদ্দিনকে আমরা সম্মাননা দেওয়ার উপযোগী এবং প্রশাসন থেকে দেওয়ার উপযোগী এবং সরকার থেকেও দেওয়ার উপযোগী সম্মাননা রহিমউদ্দিনকে দেওয়ার একান্ত দরকার আমরা দেশবাসী। আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা ইতিমধ্যে? আমাদের উদ্যোগ আছে, রহিমউদ্দিনকে আমরা যে সাহসিতা দেখাইছে তাদেরকে নিয়ে আমরা একটা জুয়া করব, সাংবাদিক সম্মেলন করব, আমরা উদ্দেশ্য আছে তাকে নিয়ে সম্মান। রহিমউদ্দিনের পাশে যে দুই ভাই প্রথমে শাহাবুদ্দিন ভাই এবং সালে ভাই, তাদেরকে কি দেওয়া দেওয়া যায়? উনিরা হয়তো আমার সালে ভাই পরিষ্কার বলেছেন আমাদের থেকে অবদান বেশি, তারা বারবারই বলছেন রহিমউদ্দিনের কথাটা বাস্তব, উনি বাস্তব কথাটা বলছে। উনি যে ভারত উনি দেখতেছে যে পাড় যে জুয়ো, ওখানে তো 20 লক্ষ টাকা যে সময় অফার দিয়েছিল, এটা এখন নাই, এরা লগরেরা বারবার বলছে 20 লক্ষ টাকা বলেছিল রহিমউদ্দিনকে, রহিমউদ্দিন বলেছে তোমাকে 20 লক্ষ না 1 কোটি দিলেও এটা কি বলেছিল? জি জি, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তুমি আমার দেশের শত্রু, আমার শত্রু, তোমার কারণে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে, তোমাকে বাংলাদেশে আমি চেষ্টা নিতেই হবে। ধন্যবাদ। আপনারা পরিষ্কার ভিডিও পেয়েছেন। তো আমি বলবো শুধু রহিম না, আমার সালে ভাই এবং শাহাবুদ্দিন ভাই যে অবদান রেখেছেন, আমাদের বাংলাদেশের বীর সাহসী সন্তান হিসাবে অবদান রেখেছেন, এজন্য আমি আবারও মিডিয়ার সামনে তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, আমরা যার ভুল আছে, আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ না, সফল। ধন্যবাদ আপনাকে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আমরা কথা শেষ করে নেব। আমরা কথা শেষ করার আগে আমরা বলতে চাই, গত 10 অক্টোবর রাতে পুলিশ পাড়িতে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছিল এসআই আকবর সহ তার সহযোগীরা। 11 অক্টোবর তাকে সিলেট এবেজি উসমানী মেডিকেলে মর্গে পাওয়া যায় তার লাশ, এবং 13 অক্টোবর এসআই আকবর পালিয়ে যায়। সেই থেকে কিন্তু সিলেট তথা দেশ উত্তাল ছিল। সেই উত্তালকে যদি 28 তারিখ গ্রেপ্তার না হতো এসআই আকবর, তাহলে রায়হানের যে সংগ্রাম কমিটি ছিল তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল যে 10 তারিখের ভিতরে যদি আকবরকে গ্রেপ্তার করা না হয় তাহলে মাসব্যাপী আন্দোলন, কঠোর আন্দোলন হবে। কিন্তু সেই আন্দোলন থেকে আমরা বেঁচে গেছি, আমরা এই কারণে যে আকবর যেভাবেই হোক গ্রেপ্তার হয়েছে। আজকে এখান থেকে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে আসলে একটা জাতীয় বড় সমস্যা, এটা নিয়ে তুলপাড় সারা বিশ্ব। এখানে হয়তো প্রথমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তারা এটা ভুল স্বীকার করছেন, এবং এটা হতেই পারে, মিস্টেক হতেই পারে, ভুলও হতে পারে, তারা ভুল স্বীকার করছেন। আমাদের এটা ভাবা উচিত যে আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী জাতিসংঘ কাজ করছে, এবং বিশ্বের বেশ কিছু দেশে তাদের সুনাম রয়েছে, দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে যেটা বুঝলাম, এবং এই ভাই যে কথা বলেছে, রহিম ভাই বা আমার এই ভাই যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কিন্তু আসলে একদম ক্লিয়ার যে পুলিশ প্রশাসন তাদের পলিসি মেনটেন করে দ্রুত আসামিকে সিলেটে বা দেশে আনার জন্য, যাতে সিলেটবাসী আর উত্তেজনা বিরাজ না করে, এবং যদি আকবরকে ভারতে আটকানো হতো বা ভারতের পুলিশকে দেওয়া হতো, তাহলে দেশে নিয়ে আসার জন্য কিন্তু আন্দোলন চলতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হতো, দেশের ক্ষতি হতো। প্রথমে আমাদেরকেও পাত্তা দিছেন না প্রশাসন, আমাদেরকেও পাত্তা দিছেন না যে আকবরকে দরিয়ানোর এই ধরনের কোনো জানানো হয়। এটা তাদের যে পলিসিটা আছে সেটা কিন্তু আমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাই, যে আইন শৃঙ্খলা বাহিনী যে পলিসি মেনটেন করে তারা যে নিয়ে আসছেন, এবং যারা সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা এখানে কাউকে দোষী করব না, প্রশাসনকেও দোষী করব না। আমরা আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তাদের যে পলিসি, এবং যারা রহিম ভাই সহ এরা গ্রামের অজপাড়া গায়ের মানুষ, সরল সাধারণ মানুষ, এরা আসলে কে কিভাবে কথা বলেছে, আর এই কথাকে ছোট করে এটা ভাইরাল হয়ে গেছে, সেটাও হতে পারে। এটা আপনি আমরা বুঝতেছি, এবং দেখে
করে আসছি, গাড়ি করে আসছি, পানি দিয়ে হেঁটে আসতে হয়েছে, এত দূরে অজো পাড়া গায়ে আসছি আমরা। আমরা আশা করব এই ভিডিও সবাই শেয়ার করবেন এবং আমরা কাউকে দোষী না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে যেটা হচ্ছে আমরা আমাদের যে সুস্থ বিচার, নিশ্চিত বিচারটা পাওয়ার অপেক্ষায়, সেটা দিকে আমরা এগিয়ে যাব। আপনি সর্বশেষ সালে ভাই কি বলবেন? আমি একটা কথা কইতাম সেইয়ার, আমি ধন্যবাদ দিয়া ছোটো করতাম সেইয়ার না আমার ওসি চারা লাগিয়া, তো এই ধন্যবাদ ওখানে দিয়ার আমি ওসি চারা লাগি যে আমার মতো নগণ্য মানুষ এরকমও একটা কাজও যে আমরা জড়িত করছেন। আমার শাহাবুদ্দিন ভাই আমারে কইছেন, আমি আমার রহিম ভাইরে কইছি, আর আমরা জড়িত করছেন, আমরা যেখানে হেল্প করিয়া আমরা সাকসেসফুল হইয়া এই পর্যন্ত আইতাম পারছি। আমি আমার ওসি চারা লাগিয়া, আমার এসপি চারা লাগিয়া, আমার জৈবিন থানার ওসি চারা লাগিয়া, মানে অন্তর থাকিয়া ধন্যবাদ দেওয়ার আমরা এখানে জড়িত রাখা লাগি। আমরাও পক্ষ থেকে ধন্যবাদ। এই বিষয়ে রহিম ভাই কি বলবেন? রহিম ভাই যে যে দালালগুলো আমার হয়রানি করার বা করছে, মিথ্যা কথা কইছে, মিথ্যা বয় দেখাইছে, এগুলোর বিচারটা আমি সঠিক মতো পাই। আমরা পুলিশের কাছে আমরা জানাই, আর আমরা বাংলাদেশ যদি এটা সঠিক হইয়া থাকে, সঠিক হইয়া থাকে, আমার বাইক আমার রহিম ভাইরে যদি এই ধরনের কোনো মানুষে করিয়া থাকে, তো সত্যটা প্রশাসনে দেখুন জানেন মায়ার চোখে দেখিয়া এরপরে মনে করো এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা শেষ করে নেব। শাস্তি চাই। আমরা শেষ করে নেব। রহিম ভাই, আমরা আসলে স্থানীয় ভাই, আমরা স্থানীয় সংবাদকর্মী এখানের, তো আমরা আসলে পিছনে এসেছি, আপনারা আগেই এসেছেন। আমরা রহিম ভাইয়ের কাছ থেকে আসলে সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বিষয়টা সারমর্ম অংশটি জানতে চাই যে আপনি দীর্ঘদিন যে বক্তব্য দিয়েছেন, আজকের বক্তব্যটা কেমন হতে পারে আপনার? আগেও বলেছি অন্য ভিডিওতে এইগুলা, এখনও বললাম যে সর্বোচ্চ মালিক হইলে এটা আমাদের ওসি স্যার, খানাঘাটের ওসি স্যার বা সিলেটের ডিআইজি স্যার, এসপি স্যার, ওরা ওই লোক সর্বোচ্চ। আমি যে সময় জকিগঞ্জের ওসি স্যার, আমি যে সময় এই লোকটারে আমার সন্ধান দিয়েছেন, আমি গিয়ে আনি, এরপরে খানাঘাট নিয়ে দেওয়া বাদে আমি যে সময় আমার বাড়িতে রাস্তায় আসতেছি, ওই যে 2 জন দালালের নাম কইছে, এই 2 জন দালালে আমার খুব বেশি ভয় দেখাইছেন। এরা খারাপ মোস্তাক মেম্বার নাজিম, আর রাস্তায় আসতে সময় যে শামসুল বিডিয়ার 3 জনে কইছে পুলিশের নাম কইছে না, নাইলে ধরে পুলিশে মারবো, এই করবো, সে করবো। এখানে বিডিআরও একজন জড়িত। জি জি না, ভিডিও বলতে অবসরপ্রাপ্ত উনি মেম্বার, হ্যাঁ অবসরপ্রাপ্ত এই ওয়ার্ডের মেম্বার। ওই 3 জনের বয়ের কারণে আমি যে কথাটা কইছে তাই মনে করছি, তো আমি তো গ্রাম অঞ্চলের মানুষ, আমি তো কথাটা বুঝি নাই, ওরা অনেক শিক্ষিত মানুষ। আর এই কথাটা আপনারা দেখবেন, এই যে নাজিম আর মোস্তাক মেম্বার যে 2 জন লোক আছে, 500 টাকার বিনিময়ে 70 মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, আপনারা গ্রাম অঞ্চলেও দেখবেন, যাচাই করে। এই 2 জন লোকে আমার বেশি ভয় দেখাইছে, দেখানোর কারণে আমি এইগুলা 70টারে চাপাইয়া রাখছি যে দেখি পরবর্তী কি করা যায়। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত যার কারণে আপনি পুলিশের কথা প্রথমে গোপন রেখেছেন। এর বাদে সামান্য জিনিস আমি বলছি যে ওসি স্যার জানা আছে বা ওসি স্যার আমি জানাইছি। রহিম ভাই, 1 মিনিট চাই, তাহলে আপনার বক্তব্য থেকে এটাই এসেছে যে আসলে পুলিশের ইনফরমেশনেই আপনি এখানে গিয়েছিলেন। পুলিশের ইনফরমেশন আর পুলিশ সরাসরি আমরা জানাইছে যে ওরা কোনো ইনফরমার নাই, কোনো সহকারী আমরা নাই, আমরা কিন্তু ওরা ভাই হিসাবে কাজটা করছি, পুলিশের ভাই হিসেবে, বন্ধু হিসেবে। এই কথাটা তো সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন পিপিএম স্বীকারও করেছেন যে ওরা আমাদের বন্ধু, ওরা সোর্স বললে না, তারা বলছে আমাদের বন্ধু। আমাদেরকে সোর্স বললে কিন্তু ভুল হবে, আমরা কিন্তু কোনো সোর্স না বলি, ভাই হিসাবে পাইও নাই, আমরা কোনো দালাল না, আমরা কোনো সম্পর্ক খাতিরে বা দেশের স্বার্থের খাতিরে এগুলো করতে হবে। এরকম একটা কাজে জড়িত থাকা প্রাউড ফিল করি। 30,000 টাকা আমাদের খরচ আছে, 3 জনের পকেট থাকি, এটা আপনারা অবশ্য বুঝবেন। আচ্ছা, আমরা একটু শেষ দাম, যেহেতু টাকার কথা আসছে, ইতিমধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। আমরা কি মনে করেন? অনেকেই মিডিয়া ভাইরাল করছেন, অনেকেই প্রবাস থেকে টাকা দিচ্ছেন, দেশ থেকে টাকা দিচ্ছেন, রহিম ভাইকে অনেক সাহায্য সুবিধা করছেন, পুরস্কার দিচ্ছেন, সেই ধরনের কোনো পুরস্কার কি আপনার কাছে এসেছে? জি না, আমার কাছে কেউ এই ধরনের কিচ্ছু দিছে না। আমি সেই দিন গেছিলাম রাহানের বাড়িতে, রাহানের বোন আমার 10,000 টাকা দিয়া দিছে, গাড়ি ভাড়া আমরা খরচ দিয়া দিছি। গাড়ি নিয়ে গেছিলেন? গাড়ি নিয়ে গেছিলাম, দিয়া কইছে এটা তুমি চা নাস্তা করবে, গাড়ি ভাড়াটা দিবে। আচ্ছা আচ্ছা, এই টাকাটাই, আর কোনো টাকা আসে নাই এখন পর্যন্ত? কেউ ফোন দিছে কোনো টাকা বা কোনো? অনেকে ফোন দিছে, তবে আমি কইছি আমারে দেওয়া লাগবে না, এটা রাহানের বাচ্চাটারে দিয়া দিবা। আপনি বলছেন? জি জি, আমি বারবার বলছি। তাহলে প্রিয় দর্শক, এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যে আসলে গুঞ্জনটা উঠছে সেটা আসলে মিথ্যা। আর এখানে একটি বিষয় বারবার উঠে আসছে, এখানে যারা আছেন সবাই দাবি করছেন যে যদি এই ধরনের কোনো ভুল ইনফরমেশন দিয়ে তাকে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলানো হয়, এটা যদি সত্য হয় তাহলে এটা আইনে যারা আছেন বা আইনের কাজে যাদের কাজে লেগেছেন তারা, আমরা আশা করি আইন এটা দেখবেন এবং এটা সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। কেন এরকম একজন মানুষকে মিথ্যা কথা বলা হলো, আর এটা সাথে সাথে পুরো দুনিয়া জুড়ে এটা ভাইরাল হয়ে গেছে। আমরাও এদের সাথে একমত
যে যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং তারা কেন তাকে এই মিথ্যা ভয় দেখিয়েছে। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি এবং জিসান টিভি থেকে যে ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। এটা সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আসলে এসআই আকবরকে ধরার অবদান কার ছিল, কারার ছিল। এটাই আমাদের হোক কাম্য এবং আমরা সবসময় চাই অন্যায়কে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আকবর কার জন্য ধরা হচ্ছে ভাইজান? উনি আকবর তো ভাই রহিম ভাই ধরা হয়েছে। আকবর কার ইন্ধনে ধরা হচ্ছে সেটা আমরা আকবরদের যে সময় আমি দরিয়া রাস্তায় নিয়ে উনি আমার 20 লক্ষ টাকা উপহার দিতে চাইছিলেন, আমি এই টাকাটা গ্রহণ করি নাই। ওর জীবনটা ভিক্ষা দিতাম, বারবার রিকোয়েস্ট করছে 20 লক্ষ টাকা উপহার দিবেন, আমি ওর জীবনটা ভিক্ষা দিতাম, আমি ওগুলা মানি নাই। তো কইছি তোর মতো খুনিরে ছাড় দেওয়া যাবে না। আপনি চাইলে কি তখন ছাড়তে পারতেন? জি অবশ্যই, আমারে মারিয়া গেছে কইলে আমি পলাইয়া বাঁচতে পারতাম, বাঁচতে পারতাম। টাকাটা কিভাবে নিয়ে আসতেন আপনি? টাকাটা তো ওই জায়গাতেই আমারে দিতে পারতো কইছে। বলছে যে ওই জায়গায় দিয়ে দিব, ওই জায়গাতে দিয়ে দিব। কিভাবে দিবে এটা ওর নিজে জানে। রহিম ভাই যে গেল যে বর্ডার ক্রস করলো কার ইন্ধনে ছিল? না ভাই, আপনি যেহেতু জান নাই, বর্ডারের পরে যেহেতু জান নাই, আপনার কথা বাড়িয়ে লাভ নাই। আমরা এই বিষয়ে রহিম ভাইয়ের কাছে জানতে চাই, কারণ রহিম ভাই একদম সচেতন মানুষ, আমরা জানি। ভবিষ্যতে কাজ হিসাবে ভাই হিসাবে কর্ম। আর আমি এই কথাটা বারবার কই আর যে দালালগুলা বিচারটা আমি চাই, দালালগুলা যে আমারে বারবার হয়রানি করে, এই দালালগুলা বিচার আমি চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে তারা সারা রাত বলবে, তাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, অনেকভাবে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এবং সর্বশেষ কথা এটা হচ্ছে রহিম ভাই একজন সরল সহজ মানুষ, সরল সহজ মানুষ। সেটা আমরা না, আমাদের বিশ্বের সবকে বলবো যে সেই বিষয়টা আপনারা বিবেচনায় রাখবেন। যা হয়েছে, যা ঘটেছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেখান থেকে সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, যাতে রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারটা সুস্থ হচ্ছে কিনা সেদিকে আমাদের এগিয়ে যাওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। না ওখান থেকে ওই দেওয়া আছিল আপনার লাইভ উঠি যাব ওখান থেকে কইতা লাগে না অরিজিনাল একটা কথা কইতাম